প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যে সকল দর্শক রাত জেগে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন আপনি যেমনটি বলছিলেন যে উনি উনাকে যখন যে প্রশ্নটা করেছেন যে অনুশোচনার ব্যাপার বা আমাদেরকেও আপনি জিজ্ঞেস করছেন যে অনুশোচনা। একটি দল যখন রাষ্ট্র পরিচালনা করে তার অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। মানুষ তো আর ফেরেশতা নয়। আর সেহেতু রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করতে গেলে থাকতেই পারে। এখন সেই অপরাধের মাত্রাটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখন মনে করুন এখানেই সমস্যা। আমি তুলনায় যেতে চাচ্ছি না। আপনি আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের মধ্যে কোনো অনুতাপ আছে কিনা? না, আপনি বলেছেন যে ভুল হয়েছে। আমাদের যদি অতীতে ভুল হয়ে থাকে তাহলে আমি সন্দেহ আছে ভুল হয়েছে কিনা? না, ভুল আমি তো আগেই বলছি যে রাষ্ট্র পরিচালনা করতে 100% যে পারফেক্ট হয়ে যাবে আমি সেটা বলছি না। কিন্তু আপনি এখন যদি আমাকে স্পেসিফিক আজ থেকে ১৭ বছর আগের কথা জিজ্ঞেস করেন সেটা তো আমরা তো ভালোর জন্যই পজিটিভ দিকে যাওয়ার জন্যই তো রাজনীতি করি বা কথা বলি। আগের সবকিছু আমরা ভুলে যাব। না, আমি শুনেন অতীতের দুশ্চিন্তা অতীতকে নিতে হবে। তবে হ্যাঁ, অতীত থেকে আমাদেরকে আ যদি কোনো ভুল হয় তাহলে সেখান থেকে আমাদের সঠিক পথে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আছে ভুল হয়েছে কি হয়নি? না, আমি এখন আপনি কোন বিষয়ে বলতেছেন আপনি যে ভুল হয়নি বা কথা বলছি। দুর্নীতি শুনেন, দুর্নীতি যদি আপনি বলেন যে দুর্নীতির যে ওই চ্যাম্পিয়ন হয়েছিল আপনি যদি এই কথা নিয়ে আসেন তাহলে আপনি এটা নিশ্চয়ই জানেন। মনে করেন আপনি যখন এসএসসি পরীক্ষা দেন তখন আপনি আপনার আগের ২ বছরের পড়াশোনার উপর বেস করে এসএসসি পরীক্ষাটা দিচ্ছেন, তাই না? যে ঠিক যখন বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায় কয়েক মাসের মাথায় মাত্র। তাহলে কি এমন দুর্নীতি হলো সেখানে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল? তার মানে এটা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধরুন আপনি এই সরকার যে আপনার ফ্লাইওভার করে বা পদ্মা সেতুতে যে মাসিভ করাপশন হয়েছে। সেই করাপশন থেকে আপনি যখন এটার একটা রিপোর্ট করবেন বা ওভারঅল এটাকে যখন আপনি ইভালুয়েট করবেন তখন আপনাকে অতীতে যে কাজগুলা হয়েছে সেখান থেকে তো আপনাকে ডাটা কালেকশন করতে হবে। সেই ডাটার ভিত্তিতেই আপনি কি করবেন একটা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই এই রিপোর্ট গুলো আসে। তো এই ক্ষেত্রে আপনি বিএনপিকে পুরোপুরি দায়ী করতে পারেন না। কারণ বিএনপি তো জাস্ট সবেমাত্র ক্ষমতায় এসেছিল মাত্র। এইটা ছাড়াও আপনি যদি মনে করেন যে বিএনপি অবশ্যই প্রতিটি রাজনৈতিক দলেরই তার টার্গেট থাকবে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার থেকে সেখান থেকে অবশ্যই আপনি ক্ষমতা না গেলে তো জনগণের যে তার যে কার্যক্রমগুলা বা ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো তো আপনি বাস্তবায়িত করতে পারবেন না। সেটা পৃথিবীর কোনো দেশেই হয় না বিরোধী দলের থেকে। এখন বিএনপি তার যে দফা ভিত্তিক যে রাজনীতি করেছে আমি আবারও বলছি বিএনপি যদি দোষ করেই থাকে তাহলে অবশ্যই বিএনপি তার এই ১৭ বছরে তার সঠিক পথে আমি মনে করি বিএনপি আছে এবং বিএনপি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেকগুলা নীতি নির্ধারণের সিদ্ধান্ত থেকে কিন্তু সরে এসেছে। সে বিষয়ে আসবো। মিস্টার জামান আপনি আমাকে একটা জিনিস একটু যদি বলেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আমরা গত ১৬ বছর সাংবাদিকরা বিভিন্ন ফোরামে কথা বলেছি, সোচ্চার ছিলাম। আমাদের সহকর্মীরাও কিন্তু অনেকে নিহত হয়েছে। এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আপনারাও কথা বলেছেন রাজনৈতিক দল হিসেবে। কিন্তু আপনাদের কি একবারের জন্য মনে হয়নি যে আপনাদের সময়টাতে অর্থাৎ ২০০১ থেকে ২০০৬ সালে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। যে ঘটনা আপনি ঘটিয়েছেন সেই একই অপরাধে আপনার অন্য একটা রাজনৈতিক দলকে দোষারোপ করতে আপনার একটু দ্বিধা হয় না? না, আপনি শুনুন এইজন্যই আপনাকে আমি বললাম যে আপনাকে কম্পারিজন এ যেতে হবে। আমি অস্বীকার করতে পারব না যে তখন বিএনপি যখন ক্ষমতায় ছিল প্রায় ১৫ কোটি মানুষ ছিল। বা ধরেন ১২ কোটি, ১৩ কোটি, ১৪ কোটি মানুষ। আপনি এত ঘনবসতিপূর্ণ একটি দেশে আপনি একেবারেই যে মানে 100% বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না বা হবে না এটা নিশ্চিত করাটা বেশ টাফ। কিন্তু যখন সমস্যাটা কোথায়? আমাদেরকে আগে আ প্রবলেমের গঠার বা এটার শানে নুজুল খুঁজতে হবে। কেন প্রবলেমটা হচ্ছে? যদি রাষ্ট্রীয় ডিফেন্সে অপরাধ হয়, রাষ্ট্রই যদি অপরাধের ডিফেন্ডার হয়ে যায়, বিগত সরকারের সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল, স্বয়ং প্রধানমন্ত্রীকে আমি বলব আমি সরি টু সে যে তিনিই সকল অপরাধের ডিফেন্ডার এবং তার যে কথাবার্তাগুলো যে আউটরেজাস এবং তার যে কথা বলার ক্ষেত্রে এক ধরনের রেকলেসনেস আমরা দেখেছি। তিনি একটা প্রধানমন্ত্রী হয়ে আরেকজন প্রধানমন্ত্রীকে ব্রিজ থেকে ফেলে দিচ্ছেন। ডক্টর ইউনূসকে পানিতে চুবিয়ে মেরে ফেলতেন। অনেকগুলা কথা তার ব্যাপারে ডক্টর কামালকে গালফুলা কামাল বলেছেন। বদরুদ্দোজা চৌধুরীকে বদ চৌধুরী বলেছেন। কাদের সিদ্দিকীকে কুসিদ্দিকী বলেছেন। মানে শেখ হাসিনা ওয়াজেদের বিশেষ করে গত সরকারের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমি এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি যে শেখ হাসিনা ওয়াজেদ সত্য কথা বলতে কি আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠনের জন্য শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু কোনো আশীর্বাদ নয়। তিনি একটা অভিশাপ। আপনি কি একটা জিনিস জানেন? আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা একটা অভিশাপ। হ্যাঁ। যারা সাধারণ মানুষ তারা আওয়ামী লীগের কাছ থেকে বিএনপির সমালোচনা এবং বিএনপির কাছ থেকে আওয়ামী লীগের সমালোচনা শোনার চেয়ে
তারা বেশি পছন্দ করবে নিজের দলের যদি কোনো আত্মসমর্পণ আমি আসি এখন আপনাকে আমি আপনার এখন দলের না, সম্পর্কে প্রশ্ন আমি- করেছি, আপনি বারবার ঘুরে ফিরে না আওয়ামী আপনি লীগের আমার দিকে দলের আসেন। এটা সম্পর্কে আপনাদের খুব না, ভালো একটা এটা ট্রিক। প্রসঙ্গক্রমে আসবে কেন আমি বলি আপনাকে, আপনি আপনারা তো দেখবেন সবসময় আপনি- এটাই করেন। না 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 আমি না সবসময় এটা করি, এই কথাটা ঠিক নয় বোধহয়। আপনি একটা জিনিস দেখবেন যে কিছু মিডিয়া, আই এম নট ব্লেমিং এভরিওয়ান, হুম, হুম। কিছু মিডিয়া কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কথাবার্তা বা তাদের মিডিয়ার লেখার ধরন দেখলে মনে হয় গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতায় ছিল। হুম। এবং এই ধরনের একটা, আপনি নিজেও একটু আগে বলছিলেন যে আমরা স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি কিনা আমি জানি না, বাট দ্য রিয়ালিটি ইজ বাংলাদেশের মানুষ মনে করে, মানুষের এক ধরনের পারসেপশন সৃষ্টি হয়েছে যে যদি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং মানুষ যদি ভোট দিতে না পারে, গত 3টি যে নির্বাচন হয়েছে জোর করে 154 জন হওয়া বা দিনের ভোট রাতে হওয়া বা আমিডামি এগুলো যদি না হয়, যদি প্রপার ইলেকশন হয়, মানুষ মনে করে যে বিএনপি একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। নিশ্চয়ই আসবো আপনার কাছে। এখন আমাদের এই- আমি আসবো আমাদের